Hello learners, welcome to নেট জেআরএফ এডুকেশন ক্লাসেসে। আমি শুভ্রা, আপনাদের সবাইকে স্বাগত নেট জেআরএফ এডুকেশন ক্লাসেসে। এখানেতে নেটের সিলেবাস অনুযায়ী আমরা কিছু টপিকস নিয়ে আলোচনা করি। প্রিভিয়াস রিসার্চ রিলেটেড অনেকগুলো ভিডিও আমি দিয়েছি। এখন আমরা সোশিওলজি নিয়ে আলোচনা করব। সোশিওলজি অফ এডুকেশনের অ্যাপ্রোচেস নিয়ে, যেটা আপনাদের এডুকেশনাল স্টাডিজের মধ্যে এটা পড়ছে ইউনিট 1-এ। তো দেখা যাক অ্যাপ্রোচেস টু সোশিওলজি অফ এডুকেশন, যেখানে ফার্স্টেই আছে সিম্বলিক ইন্টারাকশন থিওরি। তো আমরা ফার্স্টে জেনে নিই যে সিম্বলিক ইন্টারাকশন থিওরি কী। তো প্রথমেই বলি সিম্বলিক ইন্টারাকশন থিওরি, যেটা জর্জ হার্বার্ট মেডের, মানে যাকে ফাদার অফ সিম্বলিক ইন্টারাকশন থিওরি বলা হয়। তো এই জর্জ হার্বার্ট মেড, ইনি 1883 থেকে 31-এর মধ্যে এই সিম্বলিক ইন্টারাকশন থিওরির ইনি ফাউন্ডার বলা যেতে পারে। তো এই থিওরিটা বেসিক্যালি একটা মাইক্রো লেভেল থিওরি। এটা মনে রাখবেন, এটা ভীষণই একটা মানে ইম্পর্ট্যান্ট একটা টার্ম, যে এটা কিন্তু মাইক্রো লেভেল থিওরি। বাকিগুলো মানে আদার্স যে থিওরিগুলো আছে সেগুলো ম্যাক্রো, কিন্তু সিম্বলিক ইন্টারাকশন থিওরি মাইক্রো লেভেল থিওরি। তো এই থিওরিতে, অর্থাৎ সিম্বলিক ইন্টারাকশন থিওরিটা কি, নাম শুনে যেটা বোঝা যাচ্ছে, সিম্বলিক ইন্টারাকশন থিওরির নাম শুনে যেটা বোঝা যাচ্ছে যে এটা হলো সিম্বল। অর্থাৎ আমরা সিম্বল বলতে কি বুঝি? সিম্বল বলতে আমরা বুঝি যেখানে আমরা ভাষার প্রয়োগ না করে যেখানে কিছু প্রতীক চিহ্নের ব্যবহার করি, সেটাকে আমরা সিম্বল বলি, তাই তো? এবং ইন্টারাকশন, যেটাকে আমরা কথায় বলতে পারি কি আত্মীকরণ বা কমিউনিকেশন। তো সিম্বলিক ইন্টারাকশন হচ্ছে যে প্রতীকের ব্যবহারের মাধ্যমে যখন আমরা একে অপরের সাথে ইন্টারাকশন করছি। এবার কোয়েশ্চেন আসতে পারে কি কিভাবে আমরা প্রতীকের ব্যবহারে আমরা ইন্টারাকশন করব। এখানে প্রতীক বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা ইন্টারাক্ট করার সময় সব সময় ভার্বাল ইউজ করি না, মানে সবসময় কথা বা সবসময় ওয়ার্ডসের ইউজ করি না। আমরা কিছু কিছু সময়তে ওয়ার্ড বা ভাষার ব্যবহার না করেও একে অপরের সাথে ইন্টারাক্ট করতে পারি, একে অপরের সাথে কমিউনিকেট করতে পারি। সেটা কিভাবে? সেটা দেখা গেল যে কাউকে হয়তো খুব সুন্দর লাগছে, আমরা তাকে কিভাবে বোঝাবো? যদি আমরা মুখেও না বলি তাহলেও আমরা কিভাবে বোঝাবো যে তাকে সুন্দর লাগছে? হয়তো আমরা হাতের যে বিউটিফুল দেখানোর যে ভঙ্গিমা, যে স্টাইল, সেটাকে আমরা সিম্বল হিসেবে ব্যবহার করতে পারি ইনস্টেড অফ কিছু বলার, মানে কিছু বলার বদলে আমরা হাতের একটা ভঙ্গিমাকে ব্যবহার করতে পারি। অথবা কাউকে আমরা অল দ্য বেস্ট বলতে চাইছি, তো তাকে আমরা থামস আপের যে সিম্বল সেটা দেখাতে পারি। হয়তো সে আমাদের থেকে অনেক দূরে আছে, তাকে মুখে বলতে পারছি না যে খুব সুন্দর অল দ্য বেস্ট, কিন্তু আমরা তাকে দূর থেকে বলতে পারবো ওই থামস আপের সিম্বলের মাধ্যমে। সেটা একটা সিম্বল। হয়তো আমরা বড়দের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা কিভাবে আমরা সিম্বলকে ইউজ করতে পারি? আমরা হয়তো প্রণাম করছি, প্রণামের মাধ্যমে আমরা তাকে বোঝাচ্ছি যে আমরা তাকে তার প্রতি একটা রেসপেক্ট প্রদর্শন করছি। তো এরকমভাবেই কিছু সিম্বল, যেগুলোর সাহায্যে আমরা একে অপরের সাথে কিন্তু ইন্টারাক্ট করতে পারি। এবার এই ইন্টারাকশন শুধুমাত্র যে দুজন ব্যক্তির মধ্যেই হবে এমনটা কিন্তু না। ইন্টারাকশন কমিউনিকেশনের থেকে একটু আলাদা, মানে ইন্টারাকশন কমিউনিকেশনের মধ্যেই, কমিউনিকেশন একটা বড় টার্ম, ইন্টারাকশন কমিউনিকেশনের মধ্যে। কিন্তু এখানে ইন্টারাকশন হলো যখন আমরা কমিউনিকেশন করি, কিন্তু সেই কমিউনিকেশন যে সবসময় মিনিংফুল হবে বা আমরা সবসময় মানে কমিউনিকেশনের ফলে মানেটা বুঝতে পারবো এমনটা নয়। বাট ইন্টারাকশন যখন আমরা করব তখন সেটা সিম্বলের মাধ্যমে ইন্টারাকশন করি বা ভার্বালের মাধ্যমে ইন্টারাকশন করি, আমরা একে অপরের কথার মানেটা বুঝতে পারবো যে সে কি বলল আমাকে।
সে কি বলল আমাকে, সে আমাকে বিউটিফুল বলল হাতের একটা ভঙ্গিমার মাধ্যমে, কিন্তু আমি যদি তার মানেটা না বুঝতে পারি যে সে এটার মানে কি বলতে চাইলো, তাহলে কিন্তু সেটা ইন্টারাকশন হলো না। ইন্টারাকশন তখনই হবে যখন তার সে কি বলতে চাইছে সেটা মুখেই হোক বা ভাবভঙ্গির মাধ্যমেই হোক, সেটা আমরা বুঝতে পারবো। সেটা ইন্টারাকশন। ইন্টারাকশন শুধু দুজন ব্যক্তির মধ্যেই হয় না। ইন্টারাকশন যেটা ব্যক্তি নয় মানে বস্তু, সে বস্তুর সাথেও ইন্টারাকশন হতে পারে। যেমন যেমন ফোনের সাথে ইন্টারাকশন হতে পারে, টিভির সাথে ইন্টারাকশন হতে পারে, বা টেকনোলজির সাথে ইন্টারাকশন হতে পারে, মানে যেটা আমরা বুঝতে পারি। টিভির কোনো নিউজ দেখে আমরা বুঝতে পারছি সেটা, টিভির কোনো সিরিয়াল দেখে, সিনেমা দেখে সেটা আমরা বুঝতে পারছি, সেটাও এক প্রকার ইন্টারাকশন। টেকনোলজি আমরা বুঝতে পারছি, ইউজ করতে পারছি, সেটাও একটা ইন্টারাকশন। তো ইন্টারাকশন শুধুমাত্র দুজন ব্যক্তির মধ্যেই হয় না, সেটা বস্তুর মধ্যেও হতে পারে। কেমন? তো সিম্বলিক ইন্টারাকশানের যদি আমি একটা উদাহরণ দিতে চাই, তাহলে আমি বলতে পারি যে আগে যেগুলো বললাম সেগুলো তো একটা উদাহরণ বটেই, যে কাউকে ভালো লাগলে একটা বিউটিফুলের যে মানে হাতের যে মুভমেন্ট দিয়ে বোঝানো সেটা, অথবা কারোর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাইলে তাকে প্রণাম করা, বা হয়তো ছোটদের প্রতি ভালোবাসা দেখানোর জন্য তাকে হাগ করা, বা হয়তো কাউকে অল দ্য বেস্ট বলার জন্য থামস আপ দেখানো, এগুলো তো বটেই। এছাড়াও যদি আমি আরেকটু অন্যভাবে একটা উদাহরণ দিই, কোনো একটা গাছ, কোনো একটা গাছকে যদি সিম্বল হিসেবে আমরা দেখি, ওই গাছটাকে দেখে আমাদের কি ফিলিংস আসতে পারে। গাছকে দেখে আমাদের মনে হতে পারে যে গাছ মানে যেখানে আমরা ছাওয়া পাবো, যেখানে আমরা একটা শান্তিতে বসে থাকতে পারবো, যেখানে আমরা রেস্ট নিতে পারবো। এবং সেই গাছকে দেখি অন্য কারোর একটা ফিলিংস হতে পারে যে গাছের নিচে পিঁপড়ে থাকে, বা গাছের নিচে বসলে ওপরে পাখি থাকে এবং তারা পটি করে দিতে পারে আমাদের মাথাতে। তো সিম্বল এরকম কিছু যে সিম্বল, এইটা যে আমরা যখন ভাবছি এবং তার মাধ্যমে যখন আমরা ইন্টারাক্ট করছি, গাছটাকে যখন সেই সিম্বলের মধ্যে দিয়ে আমরা বোঝাচ্ছি যে গাছ মানে আমার কাছে ভীষণই শান্তির একটা জায়গা, এবং অন্য কেউ ভাবছে যে গাছ মানে আমার কাছে ভীষণই ডিস্টারবেন্সের একটা জায়গা, কারণ গাছের নিচে বসলে পিঁপড়ে কামড়ে দিতে পারে, ওখানে অনেক কাঠ পিঁপড়ে আছে। তো এইভাবে আমরা গাছের সাথে সিম্বলিক ইন্টারাকশন করলাম। তেমনই যদি আরও একটা উদাহরণ দিই, আমাদের এখানে থামস আপ দেখানোর জন্য যে সিম্বলটা আমরা ইউজ করি, সেই সিম্বলটা ইন্ডিয়াতে ওটা মানে বেস্ট অফ লাক বোঝায়, কিন্তু ওই সিম্বলটাই আমেরিকাতে কিন্তু ওটাকেই একটা নেগেটিভ ওয়েতে ইউজ করা হয় ওই সেম সিম্বলকে। তো এই যে সিম্বলিক ইন্টারাকশান, এটা আমরা কেন পড়ছি, তার কারণটা হচ্ছে এটা যে কোন জায়গাতে কী সিম্বল ইউজ করার মাধ্যমে আমাদের সোসাইটির ইন্টারাকশান হয় একে অপরের সাথে, সেটা আমাদের জানা প্রয়োজন। সেজন্য আমরা সিম্বলিক ইন্টারাকশানটা পড়ছি আজকে। কারণ আমাদের সোসাইটিতে এমন কিছু সিম্বলকে আমরা ইউজ করি, নিজেদের মধ্যে ইন্টারাক্ট করি, সেম সিম্বল কিন্তু অন্য জায়গাতে ইউজ নাও হতে পারে একে অপরের সাথে ইন্টারাক্ট করার জন্য। ডিফারেন্ট সিম্বল ইউজ হতে পারে। অল দ্য বেস্টের জন্য আমরা থামস আপ ইউজ করি, অন্য কোনো জায়গাতে অন্য কিছু ইউজ করে। আমরা গালাগালি দেওয়ার জন্য অন্য কিছু সিম্বল ইউজ করছি, অন্য কোথাও অন্য কিছু করছে। এটাকে মাইক্রো লেভেল থিওরি এই জন্যই বলা হয়, কারণ এই সিম্বল ইউজ করে যে ইন্টারাকশান হয়, সেটা কিন্তু সব জায়গাতে যে একই সিম্বল ইউজ হয় এটার কিন্তু কোনো মানে নেই। আমরা ফ্রেন্ডসদের সাথে যখন বসে গল্প করি, হয়তো বাড়ির লোক আছে, আমরা সব কথা হয়তো বলতে পারছি না, বাট কিছু সিম্বল ইউজ করে আমরা ইন্টারাক্ট করে নিচ্ছি ফ্রেন্ডসদের সাথে, যেটা কিন্তু আমাদের বাড়ির লোক বুঝতে পারছে না, কিন্তু আমরা ফ্রেন্ডরা দিব্যি বুঝতে পেরে যাচ্ছি। কিন্তু বাড়ির লোক বা অন্য কোনো ফ্রেন্ডসের গ্রুপ যখন ওরকম ধরনের কিছু আলোচনা করছে, তারা ডিফারেন্ট কিছু সিম্বল ইউজ করছে, তাই না? আমাদের প্রত্যেকের ফ্রেন্ডস গ্রুপের মধ্যে কিছু না কিছু সিম্বল থাকে, কিছু না কিছু কোড ল্যাঙ্গুয়েজ থাকে, যেটার অন্য কেউ বোঝে না। তো এটা খুব কম সংখ্যক সোসাইটির মানে
সোসাইটির ওপর ভ্যালি করছে, ডিপেন্ড করছে যে কে কোন সোসাইটি কী সিম্বল ইউজ করছে কমিউনিকেট করার জন্য। তো এটাই হচ্ছে সিম্বলিক ইন্টারাকশন থিওরি, মানে সিম্বলকে ইউজ করে ইন্টারাকশন করা, কে কোন সিম্বল ইউজ করছে কার সাথে ইন্টারাক্ট করার জন্য, কোন সোসাইটি কী সিম্বল ইউজ করছে। সেটার আরেকটা উদাহরণ হতে পারে হোয়াটসঅ্যাপের ইমেজ, বা ফেসবুকের ইমেজ, যেগুলো আমরা মানে ইমেজ মানে যেগুলো সিম্বল অ্যাকচুয়ালি, যে ভীষণ হাসি পেলে যেই সিম্বল আমরা যেগুলো দিই, বা অল দ্য বেস্ট দেওয়ার জন্য যে সিম্বল আমরা দিই, বা কান্না দেখানোর জন্য যে সিম্বল আমরা দিই, সেই সিম্বলটা দেখেও কিন্তু অন্যজন বোঝে যে আমরা অ্যাকচুয়ালি এটার মধ্যে দিয়ে কী বলতে চাইছি তাকে। হয়তো আমরা মুখে বলছি না যে আমার ভীষণ রাগ হয়েছে, বাট একটা অ্যাংরি ইমোজি দিয়ে আমরা কিন্তু বুঝিয়ে দিতে পারি যে আমার ভীষণ রাগ হয়েছে। তো এটাও একটা সিম্বলিক ইন্টারাকশন। এইভাবে আমরা সিম্বলিক ভাবে ইন্টারাক্ট করে থাকি। ঠিক আছে, তো এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে যে ইট ইজ আ মাইক্রো লেভেল থিওরি। এটা একটা মাইক্রো লেভেল থিওরি, কারণ ছোটো জায়গার মধ্যে মানে কি, যে দেশভর সব জায়গাতেই সিম্বলিক ইন্টারাকশন চলে, বাট সব জায়গার ইন্টারাকশন মানে সব জায়গাতে ইন্টারাক্ট করার জন্য সেম সিম্বল ইউজ করা হয় না। তারপরে কি, রিলেশনশিপ অ্যামং ইন্ডিভিজুয়ালস উইথ সোসাইটি। সিম্বলিক ইন্টারাকশন করার মাধ্যমে সোসাইটিতে একটা রিলেশন তৈরি হয়। যখন আমরা ইন্টারাক্ট করি, যখন আমরা একে অপরের সাথে ইন্টারাক্ট করি, তখন আমাদের মধ্যে রিলেশন তৈরি হয়, তখন আমরা একে অপরকে বুঝি, একে অপরকে জানি। কারণ ইন্টারাকশন আর কমিউনিকেশনের তফাৎটা আমি বললাম যে কমিউনিকেশন আমরা সবার সাথেই করতে পারি, কিন্তু কমিউনিকেট করলেই যে সে আমার কথার মানেটা বুঝবে এটার কোনো মানে নেই। কিন্তু ইন্টারাকশন করা মানে আমি সিম্বলিক করি বা যেভাবেই করি তাকে সে কিন্তু আমার কথার মানেটা বুঝে যাবে। তো একটা সম্পর্ক তৈরি হবে, মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক তৈরি হবে। তারপরে কি, কমিউনিকেশন। এখানে কীভাবে কমিউনিকেট করা হয়? দ্য এক্সচেঞ্জ অফ মিনিং থ্রু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিম্বলস ইজ বিলিভড টু বি ওয়ে ইন হুইচ পিপল মেক সেন্স অফ দেয়ার সোশ্যাল ওয়ার্ডস। মানে কোন ভাষা বা কোন সিম্বল ব্যবহার করার মাধ্যমে আমরা একে অপরের সাথে কমিউনিকেট করছি, বা একে অপরের মনের ভাষাকে প্রকাশ করছি, বা একে অপরের মনের মধ্যে কী আছে সেই মানেটাকে তুলে ধরছি, সেইভাবে কিন্তু আমরা কমিউনিকেট করছি। ইট ইজ মোর লাইকলি টু কোয়ালিটেটিভ। এটা কিন্তু কোয়ালিটেটিভভাবে হয়। এখানে কিন্তু কোয়ালিটেটিভভাবে এই কারণেই হয়, কারণ সিম্বলিক ইন্টারাকশান বেশিরভাগটাই কিন্তু সিম্বলিক এবং ভার্বালি। তো এখানেতে এটা পুরোটাই কোয়ালিটেটিভ, এখানে কোনো কোয়ান্টিটিভির কোনো ব্যাপার নেই। ইট ইজ বেসিক্যালি ইন্টারাকশান বিটুইন ইন্ডিভিজুয়ালস। এখানে কি হয়, এটা বেসিক্যালি ইন্টারাকশান। তো আমরা এটা এজন্যই জানছি যে ব্যক্তি মানে সোসাইটিতে কীরকম ধরনের ইন্টারাকশান হয়, কী ধরনের ইন্টারাকশান হয়, কী সিম্বলস ইউজ করা হয়, এগুলো আমাদের সোসাইটির মানে অ্যাজ সামাজিক জীব আমাদের জানার প্রয়োজন, যে কী ধরনের। কারণ যদি আমি এখন না জানি এটা, যে আমাদের এখানে থামস আপকে ইউজ করা হয় অল দ্য বেস্ট প্রসঙ্গে, এবং আমেরিকাতে এটা গালাগালি প্রসঙ্গে। তো আমরা যদি আমেরিকাতে গিয়ে ওইটাকে ইউজ করি, তো অবভিয়াসলি আমাদের বিপদ আছে না, কারণ ওরা তো ওটাকে ওইভাবে ইউজ করে না। তো আমাদের সেজন্য এগুলো জানার প্রয়োজন আছে, যে সব জায়গাতে কিন্তু সব জিনিসটা লাগু করে না। তো এটা হলো সিম্বলিক ইন্টারাকশন থিওরি। আশা করি বোঝা গেছে। এরপরে আমরা দেখে নিই স্ট্রাকচারাল ফাংশনালিজম থিওরি। তো স্ট্রাকচারাল ফাংশনালিজম থিওরি এইটা কিন্তু একটা ম্যাক্রো লেভেল থিওরি। এটা কেন ম্যাক্রো লেভেল সেটা আমি বলছি, তার আগে বলি যে স্ট্রাকচারাল ফাংশনালিজমটা কী। এটাও একটা সোসিওলজি অফ এডুকেশনের অ্যাপ্রোচ। এখানে বেসিক্যালি বলা হয়েছে যে আমাদের পুরো সোসাইটিটা একটা মানে বিভিন্ন আমাদের পুরো সোসাইটিটাকে যদি আমরা একটা হোল হিসেবে দেখি, একটা বড় অংশ হিসেবে দেখি, তাহলে তার কিছু পার্ট আছে, তার কিছু স্ট্রাকচার আছে। সেই সমস্ত স্ট্রাকচারগুলো একসাথে মিলে কাজ করে আমাদের সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যেমন আমাদের বডিতে অনেকগুলো পার্টস আছে,
হ্যান্ড, লেগ, নোজ, আইজ, লিপস, সমস্ত পার্টস একসাথে কিন্তু কাজ করে। আমাদের বডিকে সঞ্চালনা করার জন্য কিন্তু সমস্ত পার্টস একসাথে কাজ করে। আমরা একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি, কিন্তু তার মধ্যে অনেক পার্ট আছে যেগুলো কিন্তু একসাথে কাজ করে। তেমনি সোসাইটিতেও অনেকগুলো পার্ট আছে। সেটা হতে পারে যে ফ্যামিলি, এডুকেশন মানে স্কুল, রিলিজিয়ন, জুডিশিয়াল সিস্টেম, অনেক পার্টস আছে যেই সমস্ত কিছু মিলে কিন্তু একটা সোসাইটি চলে। The way each part of society functions together to contribute the whole, মানে সোসাইটির প্রত্যেকটা পার্ট একসাথে কাজ করে, একসাথে কন্ট্রিবিউট করে, তবে গিয়ে সোসাইটি চলে। যেমন বাস, বাস যে চলছে, বাসের চাকা আছে, বাসের যে স্টিয়ারিং আছে, বাসের ড্রাইভার আছে, কন্ডাক্টর আছে, প্রত্যেকটা পার্ট আছে একটা বাসের, তবে একটা বাস চলছে। বাস তো একটা হোল ওয়ার্ড, তার অনেক পার্ট আছে। একটা একজন মানে সোসাইটি তৈরি করা এবং সেটাকে চালানো, সেটা কিন্তু চালানো একার পক্ষে সম্ভব না। সবাই একসাথে যদি কাজ না করে, কোনো একটা যদি চাকা যদি না কাজ করে, তাহলে কি বাস চলবে? চলবে না। তেমনি আমাদের যদি মানে কোনো একটা পার্ট, আমাদের ফিজিক্যালি কোনো একটা পার্ট যদি অকেজো হয়ে যায়, আমাদের সেরকমভাবে কি আমরা আগের মতন কি আমরা মানে কাজ করতে পারবো? পারবো না। সেরকমই সোসাইটিরও কোনো একটা পার্ট যদি না থাকে, বা যদি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সোসাইটিটাও ঠিকঠাকভাবে চলবে না। সেক্ষেত্রে এটা আমাদের জানতে হবে যে সোসাইটির প্রত্যেকটা স্ট্রাকচার কীভাবে ফাংশন করছে, বা প্রত্যেকটা স্ট্রাকচার ফাংশন করছে বলেই সোসাইটি কিন্তু চলছে। সোসাইটির কিন্তু একা সোসাইটি বলে কিন্তু কিছু হয় না। সমস্ত স্ট্রাকচারের ফাংশন নিয়েই সোসাইটি। এবার সেই স্ট্রাকচারগুলোর মধ্যে কী কী স্ট্রাকচার? না, ফ্যামিলি, এডুকেশন, জুডিশিয়াল সিস্টেম, রিলিজিয়ান। এবার ফ্যামিলির যে স্ট্রাকচার, তার কি কাজ হতে পারে একটা সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে? ফ্যামিলির কাজ হতে পারে যে ফ্যামিলির যে সমস্ত মেম্বার্স, যারা নিউ মেম্বার, তাদেরকে এটা শেখানো যে সোশিয়ালাইজেশনটা শেখানো, তাদেরকে নর্মস ভ্যালু শেখানো, তাদেরকে কালচার সম্পর্কে নলেজ দেওয়া, তাদেরকে বোঝানো যে সোসাইটিতে কীভাবে থাকা উচিত, কী ভালো কী খারাপ, সেগুলো জানানো। তেমনই স্কুল, কলেজ বা এডুকেশনের কী কর্তব্য? তার কর্তব্য সোসাইটি কেমন, সেই সোসাইটির মানে আমাদের চারিদিকের সোসাইটি কেমন, সেখানে কী ধরনের নর্মস, রুলস, রেগুলেশন রয়েছে, সেগুলো স্টুডেন্টদেরকে জানানো। স্টুডেন্টকে ঠিক ভুলের বিচার শেখানো, যে কোনটা ঠিক কোনটা ভুল। এইভাবে প্রত্যেকটা সোসাইটির যে প্রত্যেকটা পার্ট আছে, প্রত্যেকটা স্ট্রাকচার আছে, প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু কন্ট্রিবিউশন রয়েছে আমাদের সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি তো এখানে জাস্ট কয়েকটা লিখেছি। এছাড়াও কিন্তু আরও অনেক পার্ট আছে। এই চারটে ছাড়াও কিন্তু আরও অনেক পার্ট আছে। সেটা হতে পারে মেডিকেল, যে আমাদের যে ডাক্তারি সিস্টেম, বা মানে এটার মধ্যে তো পড়েই যাচ্ছে, টিচিং তো এটার মধ্যেই পড়ে যাচ্ছে। হেলথ রিলেটেড যে সিস্টেম, ওটা একটা হবে। পলিটিক্যাল সিস্টেম একটা হবে। এরকম বিভিন্ন সিস্টেমস রয়েছে, বিভিন্ন স্ট্রাকচার রয়েছে, যারা একসাথে মিলে ফাংশন করে কিনা সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার আমরা দেখে নিই কনফ্লিক্ট থিওরি। কনফ্লিক্ট থিওরিটা কি? কনফ্লিক্ট থিওরি কার্ল মার্কসের থিওরি। তো এটা ম্যাক্রো লেভেল থিওরি। আচ্ছা, স্ট্রাকচারাল ফাংশনালিজম থিওরিটা কেন ম্যাক্রো লেভেল থিওরি? আশা করছি এটা বোঝা গেল। তার কারণ হচ্ছে যে স্ট্রাকচারাল ফাংশনালিজম এটা পুরো একটা সোসাইটির কথা বলেছে। যখন পুরো সোসাইটি স্ট্রাকচারের কথা বলছে, মানে সেটা অবভিয়াসলি ম্যাক্রো। আর ম্যাক্রো মানে হচ্ছে বড়, আর মাইক্রো মানে ছোট।
তো পুরো সোসাইটি যখন বলছে তখন হচ্ছে ম্যাক্রো। কনফ্লিক্ট থিওরিও একটা ম্যাক্রো লেভেল থিওরি। এটা বেসিক্যালি এখানেতে বলা হয়েছে যে আমাদের সোসাইটিতে লিমিটেড রিসোর্স থাকার কারণে আমাদের সোসাইটির যে সমস্ত মানুষরা তারা সমান সুযোগ পায় না, তারা সমান সুযোগ থেকে বঞ্চিত হয়, যেহেতু আমাদের সোসাইটিতে রিসোর্সটা লিমিটেড রয়েছে। তাই জন্যে কি হয় না, আমাদের সোসাইটি দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। কি ভাগ? পোর আর রিচ। যারা রিচ তারা আরও রিচ হতে থাকছে, এবং যারা পোর তাদেরকে ডমিনেট করছে রিচরা। তো তার ফলে কি হচ্ছে, পুয়াররা আরও বেশি পুয়ার হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের সোসাইটিটা চলছে। কনফ্লিক্ট থিওরির মূল কথাই হচ্ছে যে আমাদের সোসাইটির যে এই যে দু ধরনের যে বিভেদ, সেই দু ধরনের বিভেদকে একটা মিডিয়াম জায়গাতে নিয়ে এসে রিচ পুয়ার বলে কিছু না থেকে এমন একটা ব্যবস্থা করা যেখানে সবাই সমান সুযোগ পাবে। তো কনফ্লিক্ট থিওরি মেনলি এটা একটা আন্দোলনমূলক একটা থিওরি, যেখানেতে বলা হচ্ছে যে সবাই সমান সুযোগের অধিকারী হবে। যেহেতু আমাদের রিসোর্স লিমিটেড, তাই সেইভাবেই কোনো একটা শ্রেণী বেশি রিসোর্সকে ভোগ করবে এরকমটা যেন না হয়, যেন সবাই সেই রিসোর্সটাকে ভাগ করে নিতে পারে। The way inequality contribute to social differences and perpetuate differences in power. তো এক্ষেত্রে এটাই বোঝানো হচ্ছে যে যেভাবে একটা সোশ্যাল ডিফারেন্স তৈরি হয়েছে এবং যে সেই পাওয়ারটা মানে ডিফারেন্টভাবে ভাগ হয়ে যাচ্ছে, যে কোনো একটা শ্রেণী খুব বেশি পাওয়ারের অধিকারী হয়ে যাচ্ছে এবং কোনো একটা শ্রেণী তারা পাওয়ার কিছু পাচ্ছে না, তাদের অল্পের মধ্যে সন্তুষ্ট থাকতে হচ্ছে, কিন্তু সেইটা উচিত না। উচিত কি না, দুটো শ্রেণীকেই সমানভাবে পাওয়ারকে ডিস্ট্রিবিউট করে নেওয়ার। তো এটাই হচ্ছে কনফ্লিক্ট থিওরি। সিম্বলিক ইন্টারাকশন থিওরি, যেখানেতে মানে কনফ্লিক্ট থিওরি মানে এবার হচ্ছে এই তিনটে থিওরিকে যদি আমরা পাশাপাশি রেখে আলোচনা করি, তো এটা এইভাবে বলা যেতে পারে যে এই তিনটে থিওরি বেসিক্যালি সোসাইটির মানে সোসাইটি মানে যে সিস্টেমসগুলো সেগুলো কীভাবে এডুকেশনের মধ্যে প্রভাব পড়তে পারে বা শিক্ষার ক্ষেত্রে কীভাবে প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আলোচনা করে। এবার এই প্রত্যেকটা থিওরি, সিম্বলিক ইন্টারাকশান, স্ট্রাকচারাল ফাংশনালিজম, কনফ্লিক্ট থিওরি, এই তিনটে থিওরি এডুকেশনে কীভাবে মানে রিলেটেড, এগুলো তো বেসিক্যালি তিনটে থিওরি বেসিক্যালি একটা সোসিওলজির থিওরি। এগুলো যারা যারা স্টুডেন্ট তারা পড়ে থাকে। বাট এগুলো এডুকেশনে কীভাবে রিলেটেড সেটা হলো যে সিম্বলিক ইন্টারাকশন থিওরি সেটা তো সিম্বলকে এখানেতে বলে যে সিম্বলের মাধ্যমে কীভাবে ব্যক্তিরা একে অপরের সাথে ইন্টারাক্ট করছে। তো এটা এডুকেশনাল ক্ষেত্রে যখন আমরা শিক্ষাক্ষেত্রে দেখি যে টিচার স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করার জন্য সব সময় যে ভার্বালি মানে ভাষার প্রয়োগ করলেও সেটা কিছু কোড, কিছু সিম্বল যার মাধ্যমে টিচারও স্টুডেন্টসদের সাথে ইন্টারাক্ট করে, বা হয়তো কিছু সিম্বলসও ইউজ করে। যেমন হয়তো স্টুডেন্টসরা যদি ক্লাসরুমেতে ভীষণ বিরক্ত করে টিচারকে, বা তারা নিজেদের মধ্যে ভীষণ কোলাহল করে, তো তখন টিচার এমন কিছু সিম্বলস ইউজ করে, হয়তো চোখ বড় বড় করে তাকানো বা টেবিল চাপড়ানো, যার মাধ্যমে স্টুডেন্টসরা বুঝে যায় যে টিচার রেগে গেছে। তো এটাও একটা সিম্বল যেটা ইন্টারাক্ট করতে হেল্প করে। তো অ্যাজ আ টিচার প্রত্যেককে সেই সিম্বল সম্পর্কেও অবগত থাকা দরকার, যে কী ধরনের সিম্বল তারা স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করার জন্য ইউজ করতে পারে, বা স্টুডেন্টদের সাথে। তেমনই স্ট্রাকচারাল ফাংশনালিজমের ক্ষেত্রে আমরা এডুকেশনাল থেকে বলতে পারি যে স্কুল বা পুরো যে শিক্ষা ব্যবস্থা সেটাকে যদি আমরা স্ট্রাকচার্ড হিসেবে দেখি, সেটাকে তার কিছু মানে সেটাকে যদি আমরা হোল হিসেবে দেখি, পুরো এডুকেশন সিস্টেমকে যদি আমরা হোল হিসেবে দেখি, তার কিছু স্ট্রাকচার আছে।
সেই স্ট্রাকচার স্কুলের কিছু স্ট্রাকচার, যেমন সেটা হতে পারে যে নন টিচিং স্টাফ, সেটা হতে পারে টিচার, সেটা হতে পারে প্রিন্সিপাল, সেটা হতে পারে স্টুডেন্ট, সেটা হতে পারে রিসোর্স, সমস্ত কিছু যে পার্ট, সেই সমস্ত কিছু বা সেই সমস্ত কিছুর স্ট্রাকচার, সেগুলো যদি একসাথে ফাংশন না করে তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাও সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সমস্ত কিছু স্ট্রাকচারকে একসাথে ফাংশন করতে হবে। কনফ্লিক্ট থিওরি অনুযায়ী যে দু রকমের যে ডিফারেন্সিয়েশন, সেটা যদি সমাজে কমিয়ে নিয়ে আসা সম্ভব হয় তাহলে স্কুলেতেও কিন্তু দু রকম ব্যবস্থাটা কমিয়ে নিয়ে আসা সম্ভব। স্কুলের মধ্যেও যদি এই ডিফারেন্সিয়েশনটা দেখা যায় যে কেউ উচ্চ শ্রেণীর স্টুডেন্টস, তাকে বেশি ফেসিলিটিস দেওয়া, কেউ কেউ পুওর, তাকে কম ফেসিলিটি দেওয়া, তার উপরে অন্যায় হওয়া করা, তাকে সেইভাবে না হেল্প করা বা তাকে তার সাথে দ্বিচারিতা করা, সেটা কিন্তু সমাজের জন্য এবং ভবিষ্যতের জন্য ভীষণই ভীষণই দুঃখদায়ক। তাই সেই জিনিসটাকে কমিয়ে নিয়ে আসার জন্যই কিন্তু কনফ্লিক্ট থিওরি, যেটা সোসাইটির পাশাপাশি স্কুলের মধ্যেও বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও যে দ্বিচারিতার সৃষ্টি, সেটাকে কিন্তু কমাবে। যেটা আমরা আগে দেখেছি, যেটা আমরা দেখেছি যখন যারা মানে যারা সোসাইটির মধ্যে গরিব বা যারা সোসাইটির মধ্যে নিম্ন শ্রেণীর, তাদেরকে স্কুলেতে একটা টাইমে স্কুলেতে অ্যালাউ করা হতো না। তারপরে অ্যালাউ করা হলেও তাদেরকে সেরকম ফেসিলিটিস দেওয়া হতো না, যেটা এখন বর্তমানে অনেকটাই কমেছে। কিন্তু অন্যান্য অনেক সোসাইটিতে কিন্তু এখনও ব্যাপারগুলো কমেনি, সেগুলো নিয়ে এখনও আন্দোলন চলে, যেমন দলিত আন্দোলন। তো এইভাবেই কিন্তু এগুলো সোসাইটির কিছু সিরিয়াস ম্যাটার, যেগুলোকে আমাদের অ্যাজ আ এডুকেশন স্টুডেন্টস সবার জানাটা খুব প্রয়োজন, যে আমাদের সোসাইটিতে যেগুলো চলছে সেগুলোর কি কি উদ্দেশ্য, সেগুলো কিভাবে। তেমনই স্কুল কলেজ বা এডুকেশনের কী কর্তব্য, তার কর্তব্য সোসাইটি কেমন, সেই সোসাইটির মানে আমাদের চারিদিকের সোসাইটি কেমন, সেখানে কী ধরনের নর্মস, রুলস, রেগুলেশন রয়েছে, সেগুলো স্টুডেন্টদেরকে জানানো, স্টুডেন্টকে ঠিক ভুলের বিচার শেখানো, যে কোনটা ঠিক কোনটা ভুল। এইভাবে প্রত্যেকটা সোসাইটির যে প্রত্যেকটা পার্ট আছে, প্রত্যেকটা স্ট্রাকচার আছে, প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু কন্ট্রিবিউশন রয়েছে আমাদের সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি তো এখানে জাস্ট কয়েকটা লিখেছি, এছাড়াও কিন্তু আরও অনেক পার্ট আছে। এই চারটে ছাড়াও কিন্তু আরও অনেক পার্ট আছে। সেটা হতে পারে মেডিকেল, যে আমাদের যে ডাক্তারি সিস্টেম, বা মানে এটার মধ্যে তো পড়েই যাচ্ছে, টিচিং তো এটার মধ্যেই পড়ে যাচ্ছে। হেলথ রিলেটেড যে সিস্টেম, যেটা ওটা একটা হবে, পলিটিক্যাল সিস্টেম একটা হবে। এরকম বিভিন্ন সিস্টেমস রয়েছে, বিভিন্ন স্ট্রাকচার রয়েছে, যারা একসাথে মিলে ফাংশন করে কিনা সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার আমরা দেখে নিই কনফ্লিক্ট থিওরি। কনফ্লিক্ট থিওরিটা কি? কনফ্লিক্ট থিওরি কার্ল মার্কসের থিওরি। তো এটা ম্যাক্রো লেভেল থিওরি। আচ্ছা, স্ট্রাকচারাল ফাংশনালিজম থিওরিটা কেন ম্যাক্রো লেভেল থিওরি, আশা করছি এটা বোঝা গেল। তার কারণ হচ্ছে যে স্ট্রাকচারাল ফাংশনালিজম যেটা, এটা পুরো একটা সোসাইটির কথা বলেছে। যখন পুরো সোসাইটি স্ট্রাকচারের কথা বলছে, মানে সেটা অবভিয়াসলি ম্যাক্রো, আর ম্যাক্রো মানে হচ্ছে বড়, আর মাইক্রো মানে ছোট। তো পুরো সোসাইটি যখন বলছে তখন হচ্ছে ম্যাক্রো। কনফ্লিক্ট থিওরিও একটা ম্যাক্রো লেভেল থিওরি। এটা বেসিক্যালি এখানেতে বলা হয়েছে যে আমাদের সোসাইটিতে লিমিটেড রিসোর্স থাকার কারণে আমাদের সোসাইটির যে সমস্ত মানুষরা, তারা সমান সুযোগ পায় না, তারা সমান সুযোগ থেকে বঞ্চিত হয়, যেহেতু আমাদের সোসাইটিতে রিসোর্সটা লিমিটেড রয়েছে। তাই জন্যে কি হয় না, আমাদের সোসাইটি দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। কি ভাগ? পুয়ার আর রিচ। যারা রিচ তারা আরও রিচ হতে থাকছে, এবং যারা পুয়ার তাদেরকে ডমিনেট করছে রিচরা। তো তার ফলে কি হচ্ছে, পুয়াররা আরও বেশি পুয়ার হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের সোসাইটিটা চলছে। কনফ্লিক্ট থিওরির মূল কথাই হচ্ছে যে আমাদের সোসাইটির যে এই যে দু ধরনের যে বিভেদ,
সেই দু ধরনের বিভেদকে একটা মিডিয়াম জায়গাতে নিয়ে এসে রিচ পুয়ার বলে কিছু না থেকে এমন একটা ব্যবস্থা করা যেখানে সবাই সমান সুযোগ পাবে। তো কনফ্লিক্ট থিওরি মেনলি এটা একটা আন্দোলনমূলক একটা থিওরি, যেখানেতে বলা হচ্ছে যে সবাই সমান সুযোগের অধিকারী হবে। যেহেতু আমাদের রিসোর্স লিমিটেড, তাই সেইভাবেই কোনো একটা শ্রেণী বেশি রিসোর্সকে ভোগ করবে এরকমটা যেন না হয়, যেন সবাই সেই রিসোর্সটাকে ভাগ করে নিতে পারে। The way inequality contribute to social differences and perpetuate differences in power. তো এক্ষেত্রে এটাই বোঝানো হচ্ছে যে যেভাবে একটা সোশ্যাল ডিফারেন্স তৈরি হয়েছে এবং যে সেই পাওয়ারটা মানে ডিফারেন্টভাবে ভাগ হয়ে যাচ্ছে, যে কোনো একটা শ্রেণী খুব বেশি পাওয়ারের অধিকারী হয়ে যাচ্ছে এবং কোনো একটা শ্রেণী তারা পাওয়ার কিছু পাচ্ছে না, তাদের অল্পের মধ্যে সন্তুষ্ট থাকতে হচ্ছে, কিন্তু সেইটা উচিত না। উচিত কি না দুটো শ্রেণীকেই সমানভাবে পাওয়ারকে ডিস্ট্রিবিউট করে নেওয়ার। তো এটাই হচ্ছে কনফ্লিক্ট থিওরি। সিম্বলিক ইন্টারাকশন থিওরি, যেখানেতে মানে কনফ্লিক্ট থিওরি মানে এবার হচ্ছে এই তিনটে থিওরিকে যদি আমরা পাশাপাশি রেখে আলোচনা করি, তো এটা এইভাবে বলা যেতে পারে যে এই তিনটে থিওরি বেসিক্যালি সোসাইটির মানে সোসাইটি কীভাবে মানে যে সিস্টেমসগুলো সেগুলো কীভাবে এডুকেশনের মধ্যে প্রভাব পড়তে পারে বা শিক্ষার ক্ষেত্রে কীভাবে প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আলোচনা করে। এবার এই প্রত্যেকটা থিওরি, সিম্বলিক ইন্টারাকশন, স্ট্রাকচারাল ফাংশনালিজম, কনফ্লিক্ট থিওরি, এই তিনটে থিওরি এডুকেশনে কীভাবে মানে রিলেটেড, এগুলো তো বেসিক্যালি তিনটে থিওরি বেসিক্যালি একটা সোসিওলজির থিওরি। এগুলো যারা সোসিওলজি যারা স্টুডেন্ট তারা পড়ে থাকে। বাট এগুলো এডুকেশনে কীভাবে রিলেটেড সেটা হলো যে সিম্বলিক ইন্টারাকশন থিওরি যেটা, সেটা তো সিম্বলকে এখানেতে বলে যে সিম্বলের মাধ্যমে কীভাবে ব্যক্তিরা একে অপরের সাথে ইন্টারাক্ট করছে। তো এটা এডুকেশনাল ক্ষেত্রে যখন আমরা শিক্ষাক্ষেত্রে দেখি যে টিচার স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করার জন্য সব সময় যে ভার্বালি মানে ভাষার প্রয়োগ করলেও সেটা কিছু কোড, কিছু সিম্বল যার মাধ্যমে টিচারও স্টুডেন্টসদের সাথে ইন্টারাক্ট করে, বা হয়তো কিছু সিম্বলসও ইউজ করে। যেমন হয়তো স্টুডেন্টসরা যদি ক্লাসরুমেতে ভীষণ বিরক্ত করে টিচারকে, বা তারা নিজেদের মধ্যে ভীষণ কোলাহল করে, তো তখন টিচার এমন কিছু সিম্বলস ইউজ করে, হয়তো চোখ বড় বড় করে তাকানো বা টেবিল চাপড়ানো, যার মাধ্যমে স্টুডেন্টসরা বুঝে যায় যে টিচার রেগে গেছে। তো এটাও একটা সিম্বল যেটা ইন্টারাক্ট করতে হেল্প করে। তো অ্যাজ এ টিচার প্রত্যেককে সেই সিম্বল সম্পর্কেও অবগত থাকা দরকার, যে কী ধরনের সিম্বল তারা স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করার জন্য ইউজ করতে পারে, বা স্টুডেন্টদের সাথে। তেমনই স্ট্রাকচারাল ফাংশনালিজমের ক্ষেত্রে আমরা এডুকেশনাল থেকে বলতে পারি যে স্কুল বা পুরো যে শিক্ষা ব্যবস্থা সেটাকে যদি আমরা স্ট্রাকচার্ড হিসেবে দেখি, সেটাকে তার কিছু মানে সেটাকে যদি আমরা হোল হিসেবে দেখি, পুরো এডুকেশন সিস্টেমকে যদি আমরা হোল হিসেবে দেখি, তার কিছু স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচার স্কুলের কিছু স্ট্রাকচার, যেমন সেটা হতে পারে যে নন টিচিং স্টাফ, সেটা হতে পারে টিচার, সেটা হতে পারে প্রিন্সিপাল, সেটা হতে পারে স্টুডেন্ট, সেটা হতে পারে রিসোর্স, সমস্ত কিছু যে পার্ট, সেই সমস্ত কিছু বা সেই সমস্ত কিছুর স্ট্রাকচার, সেগুলো যদি একসাথে ফাংশন না করে তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাও সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সমস্ত কিছু স্ট্রাকচারকে একসাথে ফাংশন করতে হবে। কনফ্লিক্ট থিওরি অনুযায়ী যে দু রকমের যে ডিফারেন্সিয়েশন, সেটা যদি সমাজে কমিয়ে নিয়ে আসা সম্ভব হয়, তাহলে স্কুলেতেও কিন্তু দু রকম ব্যবস্থাটা কমিয়ে নিয়ে আসা সম্ভব। স্কুলের মধ্যেও
যদি এই ডিফারেন্সিয়েশনটা দেখা যায় যে কেউ উচ্চ শ্রেণীর স্টুডেন্টস তাকে বেশি ফেসিলিটিস দেওয়া, কেউ কেউ পুওর তাকে কম ফেসিলিটি দেওয়া, তার উপরে অন্যায় হওয়া করা, তাকে সেইভাবে না হেল্প করা বা তাকে তার সাথে দ্বিচারিতা করা, সেটা কিন্তু সমাজের জন্য এবং ভবিষ্যতের জন্য ভীষণই দুঃখদায়ক। তাই সেই জিনিসটাকে কমিয়ে নিয়ে আসার জন্যই কিন্তু কনফ্লিক্ট থিওরি, যেটা সোসাইটির পাশাপাশি স্কুলের মধ্যেও বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও যে দ্বিচারিতার সৃষ্টি, সেটাকে কিন্তু কমাবে। যেটা আমরা আমরা দেখেছি যখন যারা মানে যারা সোসাইটির মধ্যে গরিব বা যারা সোসাইটির মধ্যে নিম্ন শ্রেণীর, তাদেরকে স্কুলেতে একটা টাইমে স্কুলেতে অ্যালাউ করা হতো না, তারপরে অ্যালাউ করা হলেও তাদেরকে সেরকম ফেসিলিটিস দেওয়া হতো না, যেটা এখন বর্তমানে অনেকটাই কমেছে। কিন্তু অন্যান্য অনেক সোসাইটিতে কিন্তু এখনও ব্যাপারগুলো কমেনি, সেগুলো নিয়ে এখনও আন্দোলন চলে, যেমন দলিত আন্দোলন। তো এইভাবেই কিন্তু এগুলো সোসাইটির কিছু সিরিয়াস ম্যাটার, যেগুলোকে আমাদের অ্যাজ আ এডুকেশন স্টুডেন্টস সবার জানাটা, সেগুলোর কি উদ্দেশ্য এবং সেগুলোকে কিভাবে রিমুভ করা যেতে পারে। তো আজকের আমাদের ভিডিওর যে মূল যে টপিক, যে অ্যাপ্রোচেস টু সোশিওলজি অফ এডুকেশন, যেখানে আমরা 3টে অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করলাম: সিম্বলিক ইন্টারাকশন থিওরি, স্ট্রাকচারাল ফাংশনালিজম থিওরি এবং কনফ্লিক্ট থিওরি। আশা করছি এই থিওরিগুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং এই থিওরিগুলোর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে এগুলোর বেসিক কনসেপ্টটা জেনে রাখাটাই প্রয়োজন। তার কারণ এখান থেকে কোয়েশ্চেন খুব একটা বেশি আসে না, এবং এলেও সেটা বেসিক কনসেপ্ট থেকেই আসে। তো আশা করছি বেসিক কনসেপ্টটা বোঝা গেছে। যদি এই রিলেটেড আরও কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আবার সেই রিলেটেড একটা ভিডিও করে বলে দেব, যা মানে প্রবলেমস আছে সেটা বলে দেব, এবং তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কতটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরে আবার অন্য একটা এডুকেশন রিলেটেড ভিডিও নিয়ে আমি আসবো। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।